গুড মর্নিং ক্লাস। তোমাদের সংবিধানের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা এমসিএসএ ক্লাসে সংবিধানের সিরিজ করছি। অলরেডি আমরা দুটো ভিডিও তৈরি করে নিয়েছি। এই প্রথম চ্যাপ্টার থেকে, যেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ভারতের সংবিধানের পটভূমি, সংবিধান যে তৈরি হয়েছিল তার পটভূমি। তো অলরেডি আমরা দুটো ভিডিও করে ফেলেছি, এটা তৃতীয় ভিডিও। ঠিক আছে, এই ভিডিওতে আমরা সংবিধানের পটভূমিতে সংবিধান ইতিহাস সম্বন্ধে জানছি। তো আজকের যে আমরা এই ভিডিওটা করছি, এই ভিডিওটা 1773 সালের যে রেগুলেটিং অ্যাক্ট, সেখান থেকে শুরু করে একদম ব্রিটিশ কোম্পানির যে যুগ, অর্থাৎ 1853 সালের সময় পর্যন্ত, ঠিক আছে, এই সময়টার মধ্যে একটা ভিডিও তৈরি করছি। এই ভিডিওটা তোমাদের এক কথায় হচ্ছে, একদিকে যেমন ভারতের সংবিধানের সংক্রান্ত ঐতিহাসিক যে পটভূমি সেটা জানতে সাহায্য করবে, অন্যদিকে হচ্ছে কি ব্রিটিশরা ভারতবর্ষের যে কাজগুলো করেছিল, যে আইনগুলো করেছিল এবং যেভাবে আইনগুলোর মাধ্যম দিয়ে দেশকে পরিচালনা করেছিল, তো সেই বিষয় সম্বন্ধে আমরা অবগত থাকব বা তোমরা অবগত থাকবে। তো যাই হোক, আমি বেশি কিছু না বাড়িয়ে তোমার হচ্ছে এই ভিডিওর এই ক্লাস শুরু করছি। বুঝতেই পারছো ক্লাসটা ভারতের সংবিধানের পটভূমি সংক্রান্ত। ঠিক আছে, তো আমি এটাকে একটু জুম কম করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে আমার। তো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিডিওতে যে আমরা কিভাবে এই জিনিসটাকে পড়বো। দেখো, তো এটা 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। এর একটু আমি ভিত্তিটা তোমাদেরকে বলে দিই যে ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল 1600 সালে, এবং 1600 সালে আসার পর এখানে ফারুকশিয়ার ফরম্যান অনুযায়ী এখানকার প্রশাসনিক ব্যবস্থা সংক্রান্ত লিখিত তোমার হচ্ছে কি অ্যাপ্লিকেশনে সম্মতি পায়, এবং সেই অ্যাপ্লিকেশনের সম্মতি অনুযায়ী 1757 সালের আমরা জানি যে হচ্ছে কি পলাশির যুদ্ধ হয়েছিল, এবং 1764 সালে হচ্ছে বক্সারের যুদ্ধ হয়েছিল। এই দুটো যুদ্ধের প্রেক্ষাপটে ব্রিটিশরা যখন শক্তিশালী হয়ে গেছিলো, শেষমেশ 1765 সালে জবানি লাভ করে। 1765 সাল থেকে শুরু করে 1772 সাল পর্যন্ত দ্বৈত শাসন ব্যবস্থার মাধ্যম দিয়ে বাংলার বিস্তীর্ণ অঞ্চলকে ব্রিটিশরা হচ্ছে কি নিজের শাসন ব্যবস্থা পরিচালনা করে। শেষমেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে হচ্ছে একটা ব্রিটিশ পার্লামেন্ট আইন নিয়ন্ত্রণ নিয়ে আসে, সেটা 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট, এবং সেই অ্যাক্ট অনুযায়ী এখানে তারপর থেকে কোম্পানি কাজ করতে শুরু করে। তো আজকে আমরা এই প্রথমকার অ্যাক্ট 1773 সালের অ্যাক্ট সম্বন্ধে এখানে আমরা জানবো। তোমরা দেখতেই পাচ্ছ 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। তো এটা মাথা রাখবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট নিয়ে এসেছিল। তো এই রেগুলেটিং অ্যাক্টের যে এটা প্রথম তোমার হচ্ছে কি নিয়ন্ত্রণ আইন। আর রেগুলেটিং কথাটার মানে অলরেডি আমি আগেও বলেছিলাম যে রেগুলেট করা। এখানে রেগুলেট করতে শুরু করলো, কাকে রেগুলেট করতে শুরু করলো? তোমার হচ্ছে কোম্পানিকে রেগুলেট করতে শুরু করলো। আচ্ছা, কোম্পানিকে যে রেগুলেট করতে শুরু করলো, কেন করলো? তার পিছনে মূল কারণ হচ্ছে কি যে কোম্পানিকে স্বাধীনভাবে এতদিন ধরে 1600 সালের পর থেকে কাজ করতে ছাড়া হয়েছিল, সেই কোম্পানি অনেকটাই ফুলে ফেঁপে উঠেছিল। এখন যদি কোম্পানিকে যদি রেগুলেট না করা যায়, তো অদূর ভবিষ্যতে তোমার হচ্ছে কি নিজেরা স্বাধীনভাবে স্বাধীনতা ঘোষণা করতে পারে, বা আরও কিছু হয়তো প্রেক্ষাপট থাকতে পারে, এবং সেই উদ্দেশ্যেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করতে শুরু করলো, এবং যে আইনের মাধ্যম দিয়ে করলো তার নাম হচ্ছে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। তো কি আছে এই রেগুলেটিং অ্যাক্টে সেটা আমরা দেখে নিচ্ছি। সবার প্রথম যেটা কথা বলা আছে, দেখো, বাংলায় ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সি সরকারের জন্য একজন গভর্নর জেনারেল থাকে এই আইনের ফলে, আর তাকে সাহায্য করার জন্য তোমার হচ্ছে গভর্নর জেনারেল ইন কাউন্সিলেন্স থাকবে। অর্থাৎ গভর্নর জেনারেল ইন কাউন্সিলেন্সের তোমার যে 4 জন সদস্য থাকবে, হ্যাঁ, আর এই 4 জন এই কাউন্সিলের পরামর্শে গভর্নর জেনারেল তোমার হচ্ছে দেশ পরিচালনা করবে। তার অর্থাৎ এতক্ষণ পর্যন্ত ভাইসরয় তো আসছে না, বা তোমার যে ভারতীয় গভর্নর জেনারেল আসছে না, বাংলার গভর্নর। তো বাংলার গভর্নর 4 জনের নেতৃত্বাধীন একটা কমিটির মাধ্যম দিয়ে হচ্ছে কি করবে, তোমার হচ্ছে ব্যবস্থাপনা পরিচালনা করবে। এখানে দেশ বলতে তখন দেশ ছিল না, যেটা বাংলা প্রেসিডেন্সি সেটা পরিচালনা করবে। ঠিক আছে, তো এখানে দেখো লেখাও আছে যে কি কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্ত মানা গভর্নর জেনারেলের জন্য অধিকতর এবং চরম পর্যায়ে বাধ্যতামূলক ছিল। অর্থাৎ
গভর্নর জেনারেলকে এই চারজন মিলে নিয়ন্ত্রণ করতো, ঠিক আছে, প্রথমের দিকে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী। যাই হোক, আস্তে আস্তে এই গভর্নর জেনারেল যে সেই হয়ে গেল ব্রিটিশ ভারতবর্ষের তোমার হচ্ছে শাসন ব্যবস্থার মধ্যমণি, ঠিক আছে। তো কার গভর্নর জেনারেল? বাংলার তোমার হচ্ছে বাংলার গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেল, ঠিক আছে। আর প্রথম বাংলার গভর্নর জেনারেল কে হয়েছিল? তো তোমার হচ্ছে প্রথম বাংলার গভর্নর জেনারেল যিনি হয়েছিলেন তার নাম হচ্ছে গিয়ে কি ওয়ারেন হেস্টিংস। আমরা জানি যে 1772 সালের তোমার হচ্ছে তখনই ওয়ারেন হেস্টিংস চলে এসেছিল এবং 73-এর ততদিন তিনি বাংলার গভর্নর ছিলেন। এবার থেকে এই 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট আসার পরে তিনি বাংলার গভর্নর জেনারেল হয়ে গেলেন, ঠিক আছে। আর চারজন সদস্য বললাম যে গভর্নর জেনারেলকে পরিচালনা করবে, কে কে চারজন ছিল? তোমার হচ্ছে জন ক্লেভারিং, জন মনসন, রিচার্ড বারওয়েল আর হচ্ছে গিয়ে কি ফিলিপ ফ্রান্সিস, এরা চারজন ছিল, ঠিক আছে। এছাড়াও একটা সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছিল এখানে, সুপ্রিম কোর্ট, ঠিক আছে। তো সুপ্রিম কোর্টের কথা কি বলা হয়েছিল? এই সুপ্রিম কোর্ট যারা কলকাতার নাগরিক তাদেরকে পরিচালনা করবে, অর্থাৎ ভারতবর্ষের এই আইনের মাধ্যম দিয়ে প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। অর্থাৎ 1773 সালের তোমার যে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল, ঠিক আছে। এবং তোমার হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু 1773 সালে তৈরি হয়নি, সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল 1774 সালে। এবং এই সময় যিনি বিচারপতি ছিলেন, সেই বিচারপতির নাম হচ্ছে স্যার এলিজা ইম্পে, ঠিক আছে। স্যার তোমার হচ্ছে এলিজা তোমার হচ্ছে ইম্পে। স্যার এলিজা ইম্পে। তো এই যে সুপ্রিম কোর্ট ছিল, তো সুপ্রিম কোর্টে তোমার যে প্রধান বিচারপতি একজন ছিল এবং 3 জন বিচারক ছিল, ঠিক আছে। হ্যাঁ, এই 3 জন বিচারক এবং তোমার হচ্ছে প্রধান বিচারপতি নিয়েই তোমার হচ্ছে সুপ্রিম কোর্ট ব্যবস্থা মানে হচ্ছে পরিচালিত হবে। এবং এই সুপ্রিম কোর্ট ব্যবস্থা যেটা ছিল কার কার জন্য ছিল? ব্রিটিশ নাগরিক এবং কলকাতাবাসীদের জন্য। অর্থাৎ সারা ভারতবর্ষের জন্য কিন্তু এই সুপ্রিম কোর্ট তৈরি হয়নি, শুধুমাত্র কলকাতার বাসীদের জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল, ঠিক আছে। তো বুঝতে পারছো কেন কলকাতাবাসীদের জন্য? কারণ কলকাতাতেই তারা প্রজাসত্ব তৈরি করেছিল, তারা আইনত কলকাতা বা তার আশেপাশের পরিবেশটাকে পেয়েছিল এবং কলকাতাকে খুব ঠান্ডা জব চাণক্যের কিনে নেওয়ার পর খুব মানে সুন্দর পরিকল্পনার মাধ্যম দিয়ে হচ্ছে বোঝানোর চেষ্টা করছিল, ঠিক আছে। গভর্নর জেনারেল এবং লেফটেন্যান্ট গভর্নর তোমার হচ্ছে জেনারেল, হ্যাঁ, 25,000 স্টার্লিং নিয়ে কাজ করতো, হ্যাঁ। আর কাউন্সিলরগুলো 10,000 স্টার্লিং নিয়ে কাজ করতো। যাই হোক, এগুলো অত জানার দরকার নেই। আচ্ছা, আমি বলতে এটা চাইছি তাহলে এখানে গিয়ে কি হলো। তাহলে প্রথম কথা হচ্ছে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী তারা রেগুলেট করা হলো। কাকে রেগুলেট করা হলো? কোম্পানিকে রেগুলেট করা হলো, ঠিক আছে। কাকে রেগুলেট করা হলো? কোম্পানিকে। এবং এতদিন যে কোম্পানি 1600 সাল থেকে শুরু করে তোমার যে 1600 সাল থেকে শুরু করে 1772 সাল পর্যন্ত যে কোম্পানি স্বাধীন ছিল, সেই কোম্পানি ব্রিটিশ এবার পার্লামেন্টের আওতায় আনার জন্যই এই রেগুলেটিং আইন নিয়ে আসা হলো, ঠিক আছে। আচ্ছা, মনে করো যে এই ব্রিটিশদের সাথে কিন্তু হচ্ছে এদের যুদ্ধ হয় তোমার হচ্ছে ফ্রান্সের। তো ফ্রান্স কেন হেরে গেছিল? তার পিছনে একটাই কারণ, ফ্রান্সের তোমার হচ্ছে মালিকানা যে এটা, ঠিক আছে, সেটা তোমার হচ্ছে কি সরকারের উপরে নিয়ন্ত্রিত ছিল, অর্থাৎ সিদ্ধান্ত নিতে লেট হতো। আর ব্রিটিশরা সেই জায়গায় মানে এই কোম্পানি কেন জয়লাভ করতো? তার পিছনে একটাই কারণ, কোম্পানির নিজে একটা অটোনোমাস বডি ছিল, সে নিজে থেকে নিজের সিদ্ধান্ত নিতে পারতো বা সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশি সময় লাগতো না। দেখো, সেই কোম্পানিকেই আবার বাধার চেষ্টা করলো হচ্ছে কে? ব্রিটিশ পার্লামেন্ট, ঠিক আছে। তো এই জিনিসটাই রয়েছে স্যার, আর কিছু না। আর দ্বিতীয় গল্প হচ্ছে কি তোমার 1773 সালের যে আইন, সেই অনুযায়ী তোমার হচ্ছে কি সুপ্রিম কোর্ট তৈরি হয় এবং সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল 1774 সালে। তো এই জিনিসগুলো হচ্ছে কি 1773 সালের রেগুলেটিং অ্যাক্টে বলা হয়েছিল, ঠিক আছে। এরপরে দেখো যদি এটা দেখতে পাও তাহলে বুঝতে পারবে। দেখো 1774 সালের আইন, তো এটা একটা ছোট আইন, কিন্তু ছোট আইন বললেও কিন্তু ভুল করা হবে। যে মানে বলতে পারো কোম্পানির একদম পুরো তোমার হচ্ছে কোমর ভেঙে দিয়েছিল যে আইন, সেই আইনটা হচ্ছে কি তোমার হচ্ছে এই পিটের আইন, ঠিক আছে। তো পিটের আইনটা কত সালে এসেছিল? 1784 সালে এসেছিল পিটের আইন, ঠিক আছে। তো দেখো ওটাই লেখা আছে। তো রেগুলেটিং অ্যাক্ট চালু হওয়ার কিছুদিনের মধ্যেই
সেই আইনের কতগুলো দোষ ত্রুটি দেখা গেল রেগুলেটিং অ্যাক্টে 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট তার কিছু দোষ ত্রুটি দেখতে পাওয়া গেল। ঠিক আছে, তো এবার এই আইনের মাধ্যম দিয়ে কোম্পানির উপরে সরকারি নিয়ন্ত্রণ কার্যকর করা হয়নি, তেমনই কোম্পানির কর্মচারীদের উপরে ডিরেক্টরের প্রাধান্য প্রতিষ্ঠা করা হয়নি। অর্থাৎ আমার কথা হচ্ছে, কোম্পানির বিরুদ্ধে একটা আইন হঠাৎ করে ব্রিটিশ পার্লামেন্ট চাপিয়ে দিল, আর কোম্পানি মানবে কেন? সব থেকে বড় কথা, কোম্পানির তো নাই বা মানার একটা দায়বদ্ধতা রয়েছে, কিন্তু কোম্পানি যারা ছোট ছোট নিচু স্তরের যারা কর্মী তারা মানবে কেন? অর্থাৎ মানে 1773 সালের আইনকে বিশেষ করে কোম্পানির যারা তোমার হচ্ছে কি নিচু স্তরের যারা কর্মী তারা কিন্তু ঠিকঠাক করে মানছিল না। তো এই জিনিসটা ব্রিটিশদের ওয়াচে ছিল, ব্রিটিশ পার্লামেন্টের ওয়াচে ছিল। তাহলে কি বলতে পারো 1773 সালের আইনে এটা একটা ত্রুটি ছিল, এবং এই ত্রুটির সমাধানের উদ্দেশ্যেই তোমার হচ্ছে কি করা হলো, 1784 সালে একটা নতুন আইন তৈরি করা হলো, যার নাম হচ্ছে কি পিটের আইন, পিট আইন। তো এবার কথা হচ্ছে পিট আইন কথাটা কেন? ঠিক আছে, তার পিছনে একটাই কারণ যে একজন বিখ্যাত আইনজীবী ছিল, ঠিক আছে, তার নাম অনুযায়ী তোমার হচ্ছে পিটের আইন হয়। মানে অর্থাৎ পিটকে বলা হয়েছিল যে এমন কি করা যায় যে এখানকার ব্যবস্থাপনাকে নিজের আয়ত্তে আনা যেতে পারে। ঠিক আছে, তো সেই উদ্দেশ্যেই তোমার হচ্ছে পিট এই জিনিসটা করেছিল। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, 1773 সালের আইনে যেটা বলা হয়েছিল, ঠিক আছে, সেখানে গিয়ে কি বলা হয়েছিল যে বোম্বাই ও মাদ্রাজের কাউন্সিলের উপর বাংলার কর্তৃত্ব স্থাপন সেই সময় কিন্তু হয়নি। একটা তো সেন্ট্রালাইজ ব্যবস্থা চালাতে হবে, তো সেন্ট্রালাইজ ব্যবস্থা চালাতে পারছিল না। কেন পারছিল না? অলরেডি তোমার হচ্ছে কি বোম্বাই এবং মাদ্রাজ অনেকটাই বেশি স্বাধীন ছিল, মাদ্রাজ তো খুবই শক্তিশালী ছিল, তো তাদের উপর যে বাংলার একটা নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা চাপানো কিন্তু সম্ভব হচ্ছিল না। এবং এই কারণগুলোর কারণে তোমার হচ্ছে পিট একটা আইন চালু করে, যেটা 1784 সালে পিটের আইন নামে পরিচিত। এই আইনের মাধ্যম দিয়ে কী করা হলো, এই আইনে ভারতের আইনে কোম্পানির উপর সরকারের নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে দেওয়া হলো। ঠিক আছে, কীভাবে বাড়ানো হলো? তো বলছে বোর্ড অফ কন্ট্রোল বলে, বোর্ড অফ কন্ট্রোল নামে একটা সভা তৈরি করা হলো। বোর্ড অফ কন্ট্রোল নামে একটা সভা তৈরি করা হলো। বোর্ড অফ কন্ট্রোল নামটা মাথায় রাখবে, বোর্ড অফ কন্ট্রোল নামে একটা সভা তৈরি করা হলো। এবং কোড অফ ডিরেক্টরস, ঠিক আছে, দেখো লেখা যায় না, কোড অফ ডিরেক্টরস এর কার্য পরিচালনা এবং তত্ত্বাবধানের দায়িত্ব বোর্ড অফ কন্ট্রোলের হাতে ন্যস্ত করা হলো। অর্থাৎ আগে থেকেই কোড অফ ডিরেক্টরস বলে যেটা ছিল, কোড অফ ডিরেক্টরস, তো কোড অফ ডিরেক্টরসের দায়িত্ব তোমার হচ্ছে এটা কার উপরে দেওয়া হলো, তোমার হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলের হাতে দেওয়া হলো। এবং বলা হলো পিটের, বলতে পারো পিটের ভারত শাসন আইনে যে প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হলো, বলছে 1858 সালের আগে পর্যন্ত ওই ব্যবস্থাই ছিল। আমি যে কথাটা প্রথমে বললাম যে কি দেখে মনে হচ্ছে এটা একটা ছোট আইন, দেখে মনে হচ্ছে পিট শুধুমাত্র একটা খালি জাস্ট বোর্ড তৈরি করা হলো যে বোর্ড অফ কন্ট্রোল, ঠিক আছে, কিন্তু বাস্তবে এই বোর্ড অফ কন্ট্রোলের মাধ্যম দিয়ে পিট কী করলো, পিট পুরোপুরি কোম্পানিকে একদম ব্রিটিশ পার্লামেন্টের আওতায় নিয়ে চলে আসলো। অর্থাৎ কোম্পানির যে তোমার বোর্ড অফ ডিরেক্টরস, সেই বোর্ড অফ ডিরেক্টরসকে এবার হচ্ছে কি পার্লামেন্টের তোমার হচ্ছে কি বোর্ড অফ কন্ট্রোলের আওতায় নিয়ে আনা হলো। অর্থাৎ পার্লামেন্টে ইনডাইরেক্টলি এখান থেকেই কিন্তু কাজ করতে শুরু করলো। তার মানে আস্তে আস্তে যে কোম্পানিকে দুর্বল করা হবে, কোম্পানিকে ছাঁটাই করা হবে, বা কোম্পানিকে তোমার হচ্ছে কি সরিয়ে দেওয়া হবে, তার প্রস্তুতি এই পিটের আইনের মাধ্যম দিয়ে কিন্তু শুরু হয়ে গেছিল। ঠিক আছে, তো দেখো ওটাই লেখা আছে। তারপর হচ্ছে কি লেখা আছে, পিটের ভারত শাসন আইনের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে কি বোর্ড অফ কন্ট্রোল ও বোর্ড অফ ডিরেক্টরসের মধ্যে ক্ষমতা বিভাজন করা হলো, ফলে দ্বৈত শাসন ব্যবস্থা উন্নত মানে তৈরি হয়, এবং এই দ্বৈত শাসন ব্যবস্থার কারণে তোমার হচ্ছে প্রশাসনিক জটিলতা হয়। এখানে তো বলে দেওয়া হলো যে বোর্ড অফ কন্ট্রোল বলে একটা সংস্থা থাকবে, এবং তার আওতাতে তোমার হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরস থাকবে। এবার কোর্ট অফ ডিরেক্টরসেরও তাহলে নিজস্ব কাজ থাকবে, বোর্ড অফ ডিরেক্টরেরও কাজ থাকবে। এতদিন ধরে কোর্ট অফ তোমার হচ্ছে কি কোর্ট অফ ডিরেক্টরস সমস্ত ব্যবস্থা একাই পরিচালনা করতো, এবার থেকে আর একাই পরিচালনা করবে না, আরেকজন বসে গেল। যে দ্বৈত শাসন ব্যবস্থা 1772 সালে বন্ধ হয়ে গেছিল, এবার ব্রিটিশরাই তোমার হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করলো। অর্থাৎ ব্রিটিশদের মধ্যে আগে তো দ্বৈত শাসন ব্যবস্থা 1772 সাল আগে যেটা ছিল সেটা হচ্ছে কোম্পানি এবং হচ্ছে বাংলার নবাবের মধ্যে। তো সেই ক্ষেত্রে বাংলার নবাবের সাথে ছিল, বোঝা যায় যে না বাংলার নবাবকে একেবারে সরাতে চাইনি,
কিন্তু এখানে জোর করে দ্বৈত শাসন ব্যবস্থার মধ্যে একটা ব্যবস্থা নিয়ে আনলো এবং এটা 1858 সাল পর্যন্ত ছিল। তার মানে বুঝতেই পারছো যে কিভাবে তোমার হচ্ছে কি পুরোপুরি কোম্পানির উপরে নিয়ন্ত্রণ এই পিটের আইনের মাধ্যম দিয়ে নিয়ে এসেছিল হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট। আশা করি বুঝাতে পারছি তোমাদেরকে, ঠিক আছে। তো যাই হোক, এই হলো তোমার যে 1774 সালের হচ্ছে এই 84 সালের হচ্ছে পিটের অ্যাক্ট। আশা করি পিটের অ্যাক্ট বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা যে আইন সম্বন্ধে বলবো, যে দেখো 1793 সালের আইন। আমি তোমাদেরকে আগেই ভিডিওতে বলেছি, কি বলেছি, যে যে তোমার হচ্ছে যদি দেখো যে 1773 সালের যে আইন, সে আইনটা সংশোধন হয়েছিল এবং কবার সংশোধন হয়েছিল ওখানে স্পষ্ট বলা ছিল 1773 সালেই যে প্রতি 20 বছর অন্তর অন্তর এটা সাংবিধানিক পরিবর্তন হবে। কেন, সময়ের সাথে সাথে তো নিয়ম ব্যবস্থাপনা চেঞ্জ হয়, তো অর্থাৎ 20 বছর অন্তর অন্তর কিছু পরিবর্তন করা যায় কিনা সেই জিনিসটাকে আমরা দেখব। তো 4 বার পরিবর্তন করার ব্যবস্থা করেছিল। তো 4 বার কত কত সালে স্যার বলছে? 1793 সাল, তারপর হচ্ছে 1813 সাল, 1833 সাল আর 1853 সাল। এই ভিডিওতে আমরা এই 4টা আইন কিন্তু এবার আলোচনা করব, ঠিক আছে। তো অর্থাৎ এটা দেখো প্রতিটা ক্ষেত্রে একটা জিনিসই কমন। কি কমন? প্রতিটা ক্ষেত্রে লক্ষ্য করো যে প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে কত বছর অন্তর অন্তর +20, অর্থাৎ 20 বছর অন্তর অন্তর প্রতিটা ক্ষেত্রেই যদি দেখো, ঠিক আছে, প্রতিটা ক্ষেত্রেই 20 বছর। তো বলতে পারো যে এটা হচ্ছে 20 বছর পরে আসলো এবং 1773 সালের থেকে 20 বছর পরে 1793 সাল। এই সময় যিনি ভাইসরয় ছিলেন, এই ভাইসরয় বলছি যিনি বাংলার গভর্নর ছিলেন, গভর্নর জেনারেল ছিলেন, তার নাম হচ্ছে কি লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, তোমাদেরকে এটাও বলে রাখি, এই লর্ড কর্নওয়ালিসের এটা আসার আগে, লর্ড কর্নওয়ালিসের এর আগেও একটা আইন এসেছিল তোমার হচ্ছে 1786 সালে। এটাকে বলা হয় সেটেলমেন্ট অ্যাক্ট। এটা এখানে লেখা নেই, সেটেলমেন্ট অ্যাক্ট। সেটেলমেন্ট অ্যাক্ট কেন বলে রাখি, এই লর্ড কর্নওয়ালিস যিনি, তিনি বিশাল প্রতিভাশালী ব্যক্তিত্ব ছিলেন। হ্যাঁ, তিনি সম্ভবত কোনো এক বছরের সিভিল সার্ভিসে সম্ভবত ফার্স্ট হয়েছিলেন। তো ব্রিটিশ পার্লামেন্ট চাইছিল লর্ড কর্নওয়ালিস ভারতীয় প্রশাসনিক ব্যবস্থা সংস্কার করুক এবং সেই জন্য ভারতে আসুক, কিন্তু লর্ড কর্নওয়ালিস আসতে চাইছিলেন না। তো লর্ড কর্নওয়ালিস যাতে আসে তার জন্য মানে একটা শর্ত দিয়েছিল যে ঠিক আছে, আপনারা যদি আমাকে এই সুযোগগুলো দিন তাহলে আমি ব্যবস্থাপনা করব, হ্যাঁ, বা আমি যেতে চাইব। তো এই সুযোগের উদ্দেশ্যেই তোমার হচ্ছে কর্নওয়ালিস গেছিল, ঠিক না? এই সুযোগের উদ্দেশ্যে কর্নওয়ালিস এসেছিল এবং এই সুযোগগুলো যেগুলো কোম্পানিকে, এই কর্নওয়ালিসকে দেওয়া হয়, সেটা হচ্ছে এই 1786 সালের আইন। এটাও একটা ছোট্ট আইন বলতে পারো, শুধুমাত্র লর্ড কর্নওয়ালিসকে বিশেষ কতগুলো সুযোগ সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই এই আইনটা করা হয় এবং এই আইনটাকে সেটেলমেন্ট অ্যাক্ট বলা হয়ে থাকে, সেটেলমেন্ট অ্যাক্ট। অর্থাৎ 84 পরে 86 সালে একটা ছোট্ট আইন আছে যার নাম হচ্ছে সেটেলমেন্ট অ্যাক্ট। যেহেতু এইখানে পিপিটিতে সেটা দেওয়া নেই, সেটাকে আমি এক্সট্রা করে তোমাদেরকে বলে দিলাম। এরপরে তার মানে 1786 পর সময় দেখা হচ্ছে লর্ড কর্নওয়ালিস চলে এসেছিল। তারপর থেকে শুরু করে একদম 1793 সালের এই আইন পর্যন্ত তিনিই ছিলেন। আচ্ছা, এই আইনে যেটি বলা আছে তার সাথে এক্সট্রা কতগুলো কথা আমি সাথে তোমাদেরকে বলে দেবো। যেমন কি কি বলা আছে দেখো, বলছে এই কোম্পানির একচেটিয়া যে ব্যবসার মেয়াদ সেটা 20 বছর বাড়ানো হয়। অর্থাৎ আমাদের দেশে কোম্পানি ছাড়া অন্য কোনো ব্রিটিশ কোম্পানি বা অন্য কোনো ইউরোপীয় কোম্পানি আসতে পারবেই না, আরও 20 বছরের জন্য মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো। বোর্ড অফ কন্ট্রোলের সদস্য সংখ্যা, যেটা বোর্ড অফ কন্ট্রোল পিটের অ্যাক্টের মাধ্যম দিয়ে এসেছিল, সেই সংখ্যাটা 6 থেকে কমিয়ে তোমার হচ্ছে 5 জন করা হলো, ঠিক আছে, মানে একজন তাহলে কমিয়ে দেওয়া হলো। তারপরে ভারতের রাজস্ব থেকে তোমার হচ্ছে সদস্যদের বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এতদিন ধরে ভারতের রাজস্ব থেকে এই সদস্যদের মানে বোর্ড অফ কন্ট্রোলের মানে সদস্যদেরকে কিন্তু বেতন দেওয়া হতো না, দেওয়া হতো ব্রিটিশ পার্লামেন্টের মাধ্যম দিয়ে। এবার এই বোর্ড অফ কন্ট্রোলের যে বেতন ভাতা সেটা হচ্ছে কার মাধ্যম দিয়ে দেওয়া হতে শুরু করলো, তোমার হচ্ছে কি ভারতের যে তোমার হচ্ছে রাজস্ব সেখান থেকে দেওয়া হলো। এবার হচ্ছে কি বোম্বাই ও মাদ্রাজ যে প্রেসিডেন্সি, এর উপর গভর্নর জেনারেলের কর্তৃত্ব বাড়ানো হলো। অর্থাৎ বুঝতে পারছো, বাংলা ছাড়াও আরও 2টা প্রেসিডেন্সি ছিল, একটা হচ্ছে বোম্বাই, একটা হচ্ছে কি মাদ্রাজ। তাদের গুরুত্ব কমানো হলো এবং বাংলা প্রেসিডেন্সির গুরুত্ব বাড়ানো হলো, ঠিক আছে। এছাড়াও কোম্পানির তোমার হচ্ছে কর্মচারীদের শূন্য পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে ভারতের অন্তত 3 বছর বসবাস করা অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হলো, ঠিক আছে। 3 বছর
তোমার হচ্ছে থাকতে হবে, তাহলেই তোমার হচ্ছে ভারতের চাকরি পারবে, নাহলে হচ্ছে ভারতের চাকরি পাবে না। এই ধরনের নিয়মগুলো এই যে তোমার হচ্ছে সংশোধন আইনের মাধ্যম দিয়ে, যেটাকে আমরা সনদ আইন বলছি, তার মাধ্যম দিয়ে বা চ্যাটার অ্যাক্ট, তার মাধ্যম দিয়ে আসলো। ঠিক আছে, আর কার সময় আসলো আমি বললাম যে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিসের সময় এসেছিল। এবার আমার প্রসঙ্গ যেটা হচ্ছে যে লর্ড কর্নওয়ালিসের সময় যেটা এসেছিল সেটা তো সবাই বুঝতে পেরেছো। কে লর্ড কর্নওয়ালিস? এ হচ্ছে জমিদারি ব্যবস্থার তোমার হচ্ছে কর্ণধার। ভারতবর্ষে আধুনিক পুলিশি ব্যবস্থা তিনি নিয়ে এসেছিলেন, আধুনিক বিচার ব্যবস্থা তিনি নিয়ে এসেছিলেন। আচ্ছা, জমিদারি অ্যাক্ট বা জমিদারি আইন, সেই আইনটাকে তিনি নিয়ে এসেছিলেন। অর্থাৎ মানে বিখ্যাত বিখ্যাত সংস্কারমূলক কাজগুলো ব্রিটিশ প্রশাসনে যদি প্রথম কেউ সংস্কার করেন তো সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। তো লর্ড কর্নওয়ালিসের সময় এই আইনটা একটা কি যুগান্তকারী আইন ছিল বলে ধরে নেওয়া যেতে পারে। আর এই সময়ই মাথায় রাখবে 1793 সালে যখন হচ্ছে, তখন ভারতবর্ষের শিক্ষা ক্ষেত্রে তখন কিন্তু প্রাচ্য তোমার হচ্ছে শিক্ষার দিকে ব্রিটিশরা গুরুত্ব দিচ্ছিল, মানে ভারতীয় শিক্ষার দিকে। আমরা জানি যে এর আগেই যেমন ধরো 1784 সালে ক্যালকাটা মাদ্রাসা, তারপর স্যার উইলিয়াম জোন্সের হচ্ছে এশিয়াটিক সোসাইটি, এগুলো তৈরি হয়েছিল। ঠিক না? তো ভারতীয় শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। এর পরেরটাতে আমরা যখন দেখবো তখন দেখবো আস্তে আস্তে কোম্পানি যখন বুঝতে পারলো যে না, ভারতীয় শিক্ষা খুব একটা আমাদের জন্য মানানসই নয়, আস্তে আস্তে ভারতের শিক্ষিত মানুষরাই হচ্ছে কি এখানকার শাসন ব্যবস্থাকে তখন ভোগ করতে শুরু করবে। সেই কারণে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষাকে নিয়ে আসলো কোম্পানি। কিন্তু সেই কারণে বলতেই হয় প্রথম কিন্তু পাশ্চাত্য শিক্ষা ভারতবর্ষে আনতে চায়নি। পরবর্তীতে যখন সংস্কার করতে গিয়েই সম্ভবত 1793 সালে সংস্কারের পরেই কোম্পানি বুঝতে পারলো যে না, আমাদেরকে পাশ্চাত্য শিক্ষা নিয়ে আসতেই হবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের 1793 সালের আইনটা হয়েছে। এর পরবর্তীতে আমরা যেটাকে নিয়ে আলোচনা করবো, দেখো সেটা হচ্ছে কি তোমার হচ্ছে 1813 সালে। তো 1793 সালে সাথে যদি আমরা আরও 20 বছর যোগ করি তাহলে হচ্ছে 1813। তাহলে 1813 সাল মানে এটা আবার হচ্ছে কি প্রশাসনিক একটা সংস্কার। ঠিক আছে, আর এই সংস্কারের মাধ্যমে কি আসলো দেখো, বলছে কোম্পানি যেটা একচেটিয়া বাণিজ্যের অধিকার ছিল সেটা লোপ পেল। অর্থাৎ 1793 সালের আইনের মাধ্যম দিয়ে অলরেডি 20 বছরের জন্য কোম্পানির একচেটিয়া ব্যবসা বাড়ানো হয়েছিল। ঠিক না? এইখানে গিয়ে কি করলো, এখানে গিয়ে মানে 1813-তে গিয়ে কি করলো, এটাকে একদম লোপ পেয়ে গেল। লোপ কথাটার মানে কোম্পানি আর একাই তোমার হচ্ছে ভারতের ব্যবসাতে অগ্রাধিকার নিতে পারবে না। অর্থাৎ অন্যান্য ব্রিটিশ কোম্পানিরা এবার থেকে ভারতে ব্যবসা করতে আসবে। অর্থাৎ এখন থেকেই ভারত একটা বাজারে পরিণত হলো, কোম্পানির একাধিপত্য সেটা কমতে শুরু করলো। ঠিক আছে, আর এটার পিছনে কারণ ছিল যে পার্লামেন্টকে ব্রিটিশ পার্লামেন্টকে অন্যান্য যে কোম্পানিগুলো ছিল তারা কিন্তু চাপ দিচ্ছিল বলেই কিন্তু এই জিনিসটা কিন্তু হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে তারপরটা দেখো, ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের উপর তোমার হচ্ছে ব্রিটিশ রাজের সার্বভৌমত্ব প্রকাশিত হয় এবং তোমার হচ্ছে কি এটা আবার 20 বছরের জন্য অধিকার পায়। অর্থাৎ 20 বছর মানে 1813 থেকে আরও 20 বছর মানে তারা হচ্ছে 1833। ঠিক না? এবং কোম্পানি আদায় করা রাজস্ব থেকে, এই যে এখান থেকে দেখো 1 লক্ষ টাকা ভারতীয় তোমার হচ্ছে সাহিত্য এবং বিজ্ঞান শিক্ষার জন্য ব্যয় করার কথা বলা হয়। 1 লক্ষ টাকা, অর্থাৎ প্রতি অর্থবর্ষে তোমার হচ্ছে 1 লক্ষ টাকা করে ভারতীয় শিক্ষা বিজ্ঞান এগুলোর জন্য তোমার হচ্ছে খরচা করা হবে। কিন্তু বাস্তবে স্যার এটা শুধুমাত্র লেখাই ছিল। কোম্পানি যতদিন ছিল, কোম্পানি যতটা ব্যবসা বাণিজ্য বা তোমার যে সাম্রাজ্য বিস্তার নীতির দিকে নজর দিয়েছিল ততটা কিন্তু শিক্ষার দিকে নজর দেয়নি। ঠিক আছে, 1 লক্ষ কোটি টাকা তখনকার বাজারে কিন্তু যথেষ্ট, কিন্তু দেখা যায় যে খুব একটা বেশি কিন্তু শিক্ষার জন্য খরচা হয়নি। এবং কোম্পানির উদ্যোগে যতটা খরচা হয়েছে তার থেকে কিন্তু অনেক বেশি খরচা কিন্তু হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে ভারতীয়রাই কিন্তু করছিল সেই সময়, যেটা আমরা কি একটা হচ্ছে সামাজিক সংস্কার বলে আমরা ধরেও নিই, ধরে নিই না। ঠিক আছে, তারপরে হচ্ছে কি কোম্পানির সামরিক এবং বেসামরিক পদগুলো যেগুলো রয়েছে, তো নিযুক্ত হওয়ার জন্য তোমার হচ্ছে এডিসকোম ও হিলারি কলেজ থেকে প্রশাসনিক বাধ্যতা মানে তোমার হচ্ছে প্রশিক্ষণ নিতে হবে। এই দুটো হচ্ছে কলেজের নাম, একটার নাম হচ্ছে এডিসকোম কলেজ আর একটার নাম হচ্ছে কি হেইলেবেরি তোমার হচ্ছে হেইলেবেরি তোমার হচ্ছে কলেজ। এই দুটো কলেজ থেকে প্রশিক্ষণ নিতে হবে। কি প্রশিক্ষণ নিতে হবে, যে কীভাবে তুমি চালাবে, কারণ সেই সময় ভাষাটা একটা বিশাল বড় তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল ভাষা। ঠিক আছে, কোন ভাষায় করবে, কোম্পানি আমাদের ভারতীয় ভাষা জানতো না নাকি, এই জন্য হচ্ছে কি বিদেশি ভাষাকেই মানে ভারতীয় ভাষাগুলোকে গুরুত্ব দেওয়ার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা থাকলেও
যে যে ভারতীয়রা বা তোমার হচ্ছে ব্রিটিশরা আসছিল, তারা যাতে ভারতের মানুষের সাথে প্রশাসনিক ব্যবস্থাটা ঠিকঠাক চালাতে পারে, সেই জন্য হচ্ছে কি একটা প্রশিক্ষণ দরকার, এবং সেই প্রশিক্ষণের জন্য এই দুটো কলেজকে চয়েস করে চলে হচ্ছে কোম্পানি। ঠিক আছে। আচ্ছা, মাথা রাখবে যতগুলো হচ্ছে এই আইনগুলো সব কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে পাস হচ্ছে, তারপরে কিন্তু আসছে, এটা নয় যে কোম্পানি নিজে থেকে করছে। নেক্সট, তাহলে 1813 পর তাহলে স্বাভাবিক স্যার, তারপরে হচ্ছে কত, তাহলে 1833। দেখো 1833 সালের চলে আসলো। 1833 সালের ঠিক একই গল্প, 20 বছর অন্তর। ঠিক আছে, মানে 1813 প্লাস 20 তাহলে কত হলো 1833। তাহলে এটাও তাহলে হচ্ছে কি ছিল, একটা সাংবিধানিক সংস্কার। ঠিক আছে, এই আগের ইসেই কিন্তু প্রায় কোম্পানি অনেক ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে, এখানে কিন্তু আরও কমিয়ে দেওয়া হলো। দেখো যেমন বলছে ভারতের কোম্পানি আরও 20 বছরের শাসন ব্যবস্থা পরিচালনা করবে, মানে প্রশাসন ব্যবস্থা 20 বছর আরও চালাবে হচ্ছে কোম্পানি। ঠিক আছে, কোম্পানির যাবতীয় আর্থিক দায় ও ঋণ ভারতের রাজস্ব থেকে পরিশোধ করা হবে। ডেঞ্জারাস জিনিস। এতদিন ধরে কোম্পানি যা খরচা করেছে, কোম্পানি তোমার হচ্ছে চারিদিকে তোমার যে নিজের সাম্রাজ্য বিস্তার করেছে, এবার তো রাজস্ব মানে ক্ষতি হয়েছে। তো এটা ব্রিটিশ পার্লামেন্ট কেন দেবে, ভারতের রাজস্ব থেকে দিতে হবে। তার মানে কী হারে ভারতের রাজস্বকে ওরা শুধুমাত্র নিজের সাম্রাজ্য বিস্তারের কাজে ব্যবহার করেছে, ভাবো কি, ঠিক না? তারপর হচ্ছে কি স্যার, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ভারত বিষয়ক মন্ত্রী হিসাবে তোমার হচ্ছে মন্ত্রিসভায় স্থান পাবেন। মানে বোর্ড অফ কন্ট্রোল, যেটা পিটের অ্যাক্টের মাধ্যম দিয়ে এসেছিল, যে বোর্ড অফ কন্ট্রোল, তার যে সভাপতি, এর যে সভাপতি, এই সভাপতি হচ্ছে তোমার হচ্ছে কি, ভারত বিষয়ক ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী, মাথায় রাখবে। তারপর হচ্ছে বাংলার গভর্নর জেনারেল এবার থেকে ভারতের গভর্নর জেনারেল হয়ে যায়, অর্থাৎ যে বাংলার গভর্নর জেনারেল ছিল সে ভারতের গভর্নর জেনারেল। এই থেকে তাহলে কী হলো, ব্রিটিশ এই তোমার হচ্ছে বোম্বে প্রেসিডেন্সি বা তোমার যে মাদ্রাজ প্রেসিডেন্সি বা যদি আরও কোনো প্রেসিডেন্সি ততদিনের মধ্যে তৈরি করে থাকে, সেই প্রেসিডেন্সিগুলোর উপরে তোমার হচ্ছে বাংলার প্রেসিডেন্সির ক্ষমতা কর্তৃত্ব একেবারে প্রকাশিত হলো, এবং বাংলার তোমার হচ্ছে যে গভর্নর জেনারেল তাকে এবার থেকে ভারতের গভর্নর জেনারেল বলে করা হলো। এবং সেই সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিল লর্ড উইলিয়াম বেন্টিং, তো সেই জন্য লর্ড উইলিয়াম বেন্টিংকে ভারতের প্রথম গভর্নর জেনারেল বলা হয়ে থাকে। ঠিক আছে, তার তোমার হচ্ছে এই যে 1833 সাল, এই 1833 সালে ভারতের প্রথম গভর্নর জেনারেল তোমার হচ্ছে যিনি হন, তার নাম হচ্ছে লর্ড তোমার হচ্ছে উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, আচ্ছা, এই সময় কোম্পানির কর্মচারীরা ভারতের জমি ক্রয় বিক্রয়ের অধিকার পান। অর্থাৎ এতদিন ধরে জমির ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু তোমার হচ্ছে অধিকার পেত না হচ্ছে কারা, কোম্পানির কর্মচারীরা। এবার থেকে কিন্তু জমির ক্রয় বিক্রয়ের বিষয়টা নিয়েও কিন্তু অধিকার পেতে শুরু করলো। ঠিক আছে, তারপরে গিয়ে কী হলো স্যার, তোমার জাতি ধর্ম ও ভাষা নির্বিশেষে সকল ভারতীয়দের তোমার হচ্ছে ব্রিটিশ নাগরিক কোম্পানি অধীনে চাকরি পাবেন। অর্থাৎ ব্রিটিশ কোম্পানিতে তোমার হচ্ছে ভারতীয়রা এবার চাকরি পাবে। ব্রিটিশ কোম্পানিতে ভারতীয়রা চাকরি পাবে। হ্যাঁ, এবার থেকে তাহলে হচ্ছে ভারতীয়দের চাকরি পাওয়ার বিষয়টা আরও বেশি সুনিশ্চিত হলো, কি ঠিক তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জিনিসগুলো কত সালে আইনের মাধ্যম দিয়ে আছে? 1833 সালে। একটা জিনিস এখানে ছুটে গেছে, যে জিনিসটা হচ্ছে কি চীনের সাথে যে তোমার হচ্ছে ব্যবসা, কি সংক্রান্ত ব্যবসা, তোমার হচ্ছে ওই চা সংক্রান্ত ব্যবসা, যেটা কোম্পানির হাতেই শুধুমাত্র 1813 সালের আইন অনুযায়ী দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু এবার থেকে কেড়ে নেওয়া হলো। অর্থাৎ তোমার হচ্ছে চীন এবার থেকে তোমার হচ্ছে কী করবে, চীনের যে চায়ের ব্যবসা, ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া অন্য কোম্পানিও কিন্তু এক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে পারবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমার যে 1833 সালের আইন, আশা করি বুঝাতে পেরেছি। এরপরে 1833 সালের পর দেখো 1853 সালের আইন। ঠিক আছে, 1853 সালের আইন বলতে পারো ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা অধ্যুষিত তোমার হচ্ছে কোম্পানির জন্য এটা ছিল লাস্ট আইন। কেন লাস্ট আইন বলছেন স্যার? তার পিছনে কারণ হচ্ছে এরপরে তোমার হচ্ছে কোম্পানি কিন্তু আর ছিল না, কোম্পানির অস্তিত্বই ছিল না। ঠিক না? তো এই আইনটা হচ্ছে কত সালে তৈরি হয়েছিল? 1853 সালে তৈরি হয়েছিল।
তো এটাকে 1853 সালের চ্যাটার অ্যাক্ট বলা হয়ে থাকে। এখানে কি কি বলা হচ্ছে দেখো, ভারতে কোম্পানি শাসন ব্যবস্থা পরিচালনার বজায় রাখলেও এতে কোনো মানে আর মেয়াদ করা হয়নি, মানে এই যে 20 বছর করে বাড়ানো হচ্ছিল প্রতিবার, এবার বলালো, এবার মানে 20 বছরের কথা বলাই হলো না। যেহেতু 20 বছরের কথা বলাই হলো না, তার মানে আমাদেরকে ধরেই নিতে হবে যে এর পরে তার মানে হচ্ছে আর কিন্তু এক্সটেন্ড হচ্ছে না, এটাকে ধরেই নিতে হবে। তার মানে কোনো একটা বড় ঘটনা বা কোনো একটা বড় যদি ইস্যু হয়ে যায়, তাহলে গিয়ে কি কোম্পানিকে তোমার হচ্ছে মানে এখান থেকে সরিয়ে দেওয়ার একটা কিন্তু ব্যবস্থাপনা করা যেতেই পারে, কি ঠিক না? তারপরে দ্বিতীয় হচ্ছে কি, অবাধ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যম দিয়ে আমলা নিয়োগ করা হবে। এতদিন ধরে আমলা নিয়োগ করা হচ্ছিল, ভারতীয় হোক বা ব্রিটিশরা হোক, যাই হোক না কেন আমলা নিয়োগ হতো নাকি, কিন্তু এবার থেকে কি কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যম দিয়ে তোমার হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যম দিয়ে কোম্পানি তোমার হচ্ছে নিয়োগ হবে। ঠিক আছে, নেক্সট তোমার আশা করি বুঝতে পারছো আমি কি তোমাদেরকে বলছি। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে নেক্সট হচ্ছে কি, আইন প্রণয়নের উদ্দেশ্যে বড়লাটের অধীনে 12 জন সদস্য বিশিষ্ট আইন পরিষদ তৈরি করা হলো। যে বড় লাট থাকবে, বড় লাট মানে হচ্ছে যে ভারতীয় গভর্নর জেনারেল, আইন তৈরি করার জন্য তার উপরে 12 জনকে বসিয়ে দেওয়া হলো। ঠিক আছে, আর যে কোনো আইন প্রবর্তনের ক্ষেত্রে গভর্নর জেনারেলের অনুমোদন বাধ্যতামূলক করা হয়, অর্থাৎ গভর্নর জেনারেল ছাড়া কোনো আইন তৈরি করা যাবে না, গভর্নর জেনারেলের পারমিশন লাগবেই। ঠিক আছে, তারপরে কি স্যার, ভারতে আইন বিষয়ক পরামর্শ দানের উদ্দেশ্যে ইংল্যান্ডে আইন কমিশন গঠন করা হয়। এই তাহলে 1853 সালে তাহলে স্যার হচ্ছে কি আইন অনুযায়ী ভারতীয় আইন তৈরি করার উদ্দেশ্যে আইন কমিশন তৈরি করা হয়, আইন কমিশন, এটাও পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, আর স্যার একজন লেফটেন্যান্ট গভর্নরের হাতে বাংলার শাসনের দায়িত্ব দেওয়া হয়। এতদিন ধরে বাংলার শাসনের দায়িত্ব কে চালাতো, তোমার হচ্ছে ভারতের গভর্নর জেনারেল। এবার থেকে ভারতের গভর্নর জেনারেলকে এখান থেকে অব্যাহতি দেওয়া হলো এবং বাংলার জন্য সেপারেট একজন লেফটেন্যান্ট গভর্নরকে করা হলো। ঠিক আছে, এবং বিলাতে মানে হচ্ছে তোমার হচ্ছে বিদেশে কোম্পানির ডিরেক্টরের সংখ্যা ওখানে তোমার হচ্ছে 24 থেকে কমিয়ে তোমার হচ্ছে 18 করা হলো। ঠিক আছে, তাহলে কোম্পানির যে ডিরেক্টর সংখ্যা সেটা 18 করে দেওয়া হয়েছিল। এটা একটা জাস্ট নাম সূচক ছিল, কারণ হচ্ছে পরবর্তীতে কোম্পানি উঠে যাবে তার একটা হিংস কিন্তু এই আইনের মাধ্যম দিয়ে পাওয়া যায়। ঠিক আছে, তো আশা করি এই আইনগুলো কখন হয়েছিল স্যার, 1853 সালে, এবং এই সময়ই যিনি ছিলেন, আমি যদি ভুল না বলি, লর্ড তোমার হচ্ছে ডালহৌসি। এই সময়ই আমাদের রেলওয়ে ব্যবস্থা প্রথম চালু হয় 1853 সালে, বোম্বে টু থানে, লর্ড ডালহৌসির সময়। ঠিক না? আর স্যার সত্য বিলোপ নীতিকে মানে বাস্তবায়ন করাটাই এই আইনের মূল উদ্দেশ্য ছিল। ঠিক আছে, তো তারপরে এই আইনটা হয়। এরপরে কিন্তু আর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্যে আর ব্রিটিশ পার্লামেন্ট কোনো আইন কিন্তু করেনি। কেন করেনি তার পিছনে কারণ হচ্ছে আমরা সবাই জানি যে 1857 সালে সিপাহি বিদ্রোহ হয়েছিল, এবং এই সিপাহি বিদ্রোহের প্রেক্ষাপটে কোম্পানিকে কিন্তু হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট উঠিয়ে দেয় এবং ব্রিটিশ পার্লামেন্ট সরাসরি ভারতবর্ষের শাসন ব্যবস্থাকে নিজের হাতে নিয়ে নেয়। ঠিক আছে, এবং সেটা যেটা নিয়েছিল সেটা দুটো পদ্ধতির মাধ্যম দিয়ে নিয়েছিল। একটা হচ্ছে কি ব্রিটিশ পার্লামেন্টের মাধ্যম দিয়ে 1858 সালে তোমার যে ভারত শাসন আইন পাস হয়। ঠিক আছে, আর একটা হচ্ছে কি মহারানীর ঘোষণাপত্র। ভারতের জনগণের জন্য কতগুলো তোমার হচ্ছে কি প্রতিশ্রুতি ছিল এই ঘোষণাপত্রে, এবং এই দুটোর মাধ্যম দিয়ে কোম্পানির অস্তিত্বকে পুরোপুরি উচ্ছেদ করা হয় এবং সরাসরি ভারতের জন্য ব্রিটিশ পার্লামেন্ট কাজ করবে, এবং বেশ কিছু প্রতিশ্রুতি এই সময় দেয়, এবং ব্রিটিশ পার্লামেন্ট তোমার হচ্ছে ভারতের শাসন ব্যবস্থা নিজে টেক অফ করেছিল। তো যাই হোক, এই ভিডিওতে আমরা আর ওই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, তার জন্য আমরা নতুন ভিডিও করব। এই ভিডিওটা শুধুমাত্র 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করে 1853 সালের আইনগুলোর মধ্যেই ছিল, এবং এই ভিডিওটা শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য তোমার যে ব্রিটিশ পার্লামেন্ট যে আইনগুলো করেছিল এবং কীভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আস্তে আস্তে দুর্বল করে তোমার হচ্ছে কি কোম্পানি অস্তিত্বকে পুরোপুরি বিলুপ করে, এবং তোমার হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট সরাসরি ভারতবর্ষের প্রশাসনের সাথে যুক্ত হলো। ঠিক আছে, তার যে একটা ইতিহাস, সেই ইতিহাসটাকে আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে জানলাম। এবার কথা হলো স্যার, ভারতবর্ষের তোমার হচ্ছে সংবিধানের ক্ষেত্রে এই আইনগুলোর পরিপ্রেক্ষিত কী? আচ্ছা, এই যতগুলো আইনের কথা বললাম, এই আইনগুলো হচ্ছে সরাসরি পরিপ্রেক্ষিত না থাকলেও বলতে পারো এরই ট্রেন্ড 1858 সালের পর থেকে আইনগুলোতে থাকে, এবং যখন আমরা 1858 সালের পর থেকে যে আইনগুলো দেখব, সেখানে আমরা দেখব কি ওখানকার 1858, 1861, 1892, 1909, 1919, 1935
বা আরও যেগুলো তোমার রয়েছে তাদের বেশ কিছু ক্রোনোলজিক্যাল তোমার হচ্ছে ধারা উপধারা বা তোমার হচ্ছে নিয়ম কানুন ভারতবর্ষের পার্লামেন্টের সাথে এই ভারতবর্ষের সংবিধানের সাথে যুক্ত করা হয়েছিল, ঠিক আছে। আর স্যার ভারতীয়রাও কোনো একটা জায়গায় এক্সপিরিয়েন্স পেয়েছিল যে কীভাবে তোমার হচ্ছে আইনের মাধ্যম দিয়ে শাসন পরিচালনা করা যায়, আইনের মাধ্যম দিয়ে নাগরিককে নিয়ন্ত্রণ কীভাবে করা যায়, সেটা ব্রিটিশরাই কিন্তু এই আইনগুলোর মাধ্যম দিয়ে শিখে গিয়েছিল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে হবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সেই ভিডিওতে আমরা 1858 সালের পর থেকে একদম 1947 সালে যে দেশের স্বাধীনতা এবং তোমার হচ্ছে গণপরিষদের যে ভূমিকা সেই নিয়ে সেই ভিডিওটা নিয়ে আসবো। তো ঠিক আছে, চলো এই ভিডিওটা আজকে এতটুকুই। ধন্যবাদ।